আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব কেমন আছে বাংলাদেশ, কেমন আছে বাংলাদেশের আহ, বিভিন্ন শ্রেণী পেশার চাকুরিজীবীরা, যারা চাকরি করছেন, সরকারি চাকরিজীবীরা কেমন আছেন। তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট, মানে আমি কিছু তথ্য পেয়েছি, যেগুলো পেয়েছি আম, নাম্বারগুলো এর থেকে অনেক অনেক বেশি, কিন্তু যেগুলো সংবাদপত্রে এসছে সেগুলো আপনাদের কাছে সেই নাম্বারগুলো আপনাদেরকে একটু বলতে চাই। সেটা হয়েছে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা 137 জন, আহ, মানে গত 2 বছরে, বিশেষ করে এই বিএনপি সরকার আসার পরে 137 জন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, 32 জনকে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক 55 জনকে ওএসডি করা হয়েছে। সচিব এবং সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে 14 জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 40 জন শিক্ষককে অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে 29 জন প্রশাসন ক্যাডার কর্মকর্তা থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং 9 জন সচিব ও সিনিয়র সচিব ছিলেন তার মধ্যে। এই কথাগুলো বলার অর্থ হলো বাংলাদেশ আসলে কেমন আছে, কেমন আছে বাংলাদেশে যারা সরকারি চাকুরিজীবীরা। আম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং যিনি এই বিষয়গুলোকে ভালোভাবে বলতে পারবেন আমার সাথে, তিনি হচ্ছেন একজন আপনাদের অনেক, মানে, পরিচিত আহমেদ কায়কোয়াস। বাংলাদেশের একজন সাবেক শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এবং প্রশাসক। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় দেশের প্রশাসন এবং নীতি বাস্তবায়নের সাথে যুক্ত ছিলেন। সরকারি প্রশাসন, নীতি নির্ধারণ, আমলাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা আছে। আজকের আলোচনায় আমরা তার অভিজ্ঞতার আলোকে প্রশাসন, রাজনৈতিক, সরকার ও আমলাতান্ত্রিক সম্পর্ক, জবাবদিহিতা, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার সাথে আলোচনা করব। আহমেদ কাকোয়াস ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আমাকে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? আমি আছি, ভালোই আছি। আহ, আফসোস করতে নাই। প্রকৃতপক্ষে আমাদের তো অনেক মানে দুঃখ আছে, বেদনা আছে, হতাশা আছে। তারপরে বেঁচে থাকতে হবে এবং আশা নিয়ে বাঁচতে হবে, এটাই হচ্ছে মূল কথা আর কি। কায়কোস ভাই, আপনি বিগত সরকার, মানে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, কিন্তু তার বাইরেও আপনার দীর্ঘ লম্বা একটা সময় আপনি প্রশাসনিক এবং প্রশাসনে ছিলেন, এবং এইটার পুরো বিষয়গুলো আপনি জানেন। আমরা যদি বাংলা ভাষায়, বাংলা প্রচলিত ভাষায় অলিগলিগুলো আপনি চেনেন। আপনি তো প্রশাসনের এই উচ্চ পদস্থ দায়িত্ব পালন করার সময় একাধিক সরকার প্রধান এবং একাধিক রাষ্ট্র, মানে সরকারের মধ্যে আপনি দেখেছেন, আপনার অভিজ্ঞতা হয়েছে। আমি রিসেন্ট দুটো সরকার, আমি ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে ধরছি না, শেখ হাসিনার সরকারের 15 বছর 7 মাসের দীর্ঘ সময়কালীন সরকার, এবং এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে বিএনপি সরকার আসলো, আপনি তুলনামূলকভাবে কেমন দেখছেন? এইটা আসলে আমার পুরোপুরি ইয়ে না, মানে দায়িত্ব না, এবং আমি সেই মানে সরকার, গণতান্ত্রিক সরকার বা সরকারের মানে আহ, কে ভালো হবে কে মন্দ এগুলি বিচার করাটা হচ্ছে জনগণের দায়িত্ব। আমরা যারা সরকারে চাকরি করেছি, প্রথমে একটা কথা আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি ইন্ট্রোডাকশনে বলেছিলেন শেখ হাসিনার মুখ্য সচিব ছিলেন। হ্যাঁ, আমার নিয়োগে ছিল কিন্তু প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। না, মানে আমি বলছি আমরা কিন্তু সাবেক না, না, প্রধানমন্ত্রী। আমাকে আমাকে একটুখানি বলার সুযোগ দিন, জি কারণ জি, হচ্ছে এই অবশ্যই। কথাটা টেনে আনলাম এই কারণে যে জি আমরা কিন্তু ইদানিং ভুলতে বসেছি জি। যে প্রশাসন বা এটার একটা পেশাদারিত্ব আছে, আবার রাজনৈতিক সরকারের কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে। এটা দুটো মিলেই কিন্তু আপনার সরকার, পেশাদার আমলা আর হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। হ্যাঁ, আমলার দায়িত্ব হচ্ছে মানে আহ, নীতি সহায়তা করা, নীতি ইমপ্লিমেন্ট করা। আপনার প্রত্যেকটা মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়গুলি চলে হচ্ছে রুলস অফ বিজনেস অনুযায়ী,
এবং আহ, মন্ত্রণালয়ের নির্দেশে প্রতিষ্ঠানগুলো চলে, এবং এই মন্ত্রণালয় প্রতিষ্ঠান চালানোর জন্য বিভিন্ন সময় সরকার নিয়োগ দেয়। সিভিল সার্ভিস কাঠামোটা হচ্ছে তার ভিতরে অন্যতম। এছাড়াও বিভিন্ন দপ্তর পরিদপ্তরে তারা নিয়োগ দেয়, এবং সেটা হলো যে কোনো সরকারি দপ্তর কিন্তু আমাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। আগে এক সময় একটা ছিল যে চুক্তিভিত্তিক নিয়োগ 10%-এর বেশি করা যাবে না। বিএনপির 2001 2006 সালের যে সরকার ছিল তারা এই কোটাটা উঠিয়ে দিয়েছিলেন। তো যে কারণে পরবর্তী সরকারগুলো, সরকার মানে পরবর্তী সরকার তো আওয়ামী লীগের সরকার ছিল, ওরা আর সেটাকে পরিবর্তন করে না, এভাবে ছিল। তবে ওভারঅল কিন্তু 10%-এর কাছাকাছি মাঝে মধ্যে একটু বেড়েছে, কিন্তু এর ভিতরে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, আর বাকিটা হচ্ছে সরকারি নিয়োগের মাধ্যমে কম্পিটিটিভ এক্সামিনেশন। সেটা আপনি পিয়ন হোক বা প্রথম শ্রেণীর কর্মকর্তা হোক। পিএসসি প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে, আর বাকিটা হচ্ছে দপ্তরগুলো নিয়োগ করে তাদের নিজস্ব বিভাগীয় যেই সিলেকশন বোর্ড আছে, সেটার একটা কাঠামো সরকারের মধ্যে আছে, ওভাবে নিয়োগপ্রাপ্ত হয়। এখন আমরা কিন্তু এখন মানে এই যে আহ, আমার যদি একটু আমার নিজের জীবন দিয়েই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি, যদি আপনি সুযোগ মানে আপনি যদি বিরক্ত না হন। আমরা না, না। 86 সনে যোগ যোগ আমার আমাদের 84 ব্যাচ বলে, আমি 1986 সনের জানুয়ারির 21 তারিখ জয়েন করেছি। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ। সেই সময় একটা নির্বাচন হয়েছিল, হ্যাঁ, 86 নির্বাচন বলে, এবং 86 নির্বাচন আমরা আমাদের নির্বাচনে হাতে খড়ি হয়েছিল। হ্যাঁ, আমরা ওখানে খুব একটা লোকজন যায় না, বিএনপি তখন বর্জন করেছিল, আওয়ামী লীগ যোগদান করেছে, তবে অধিকাংশ ক্ষেত্রে ভোটারের উপস্থিতি খুব একটা ছিল না। এবং আমরা টেবুলেশন শিট বানাচ্ছিলাম, এরপরে হঠাৎ করে আসলো যে এরকম কেউ কেউ 80% বা এরকম ভোটার কিন্তু ছিল না, কিন্তু এই যে ভোট সংখ্যাটা শুধুমাত্র যোগ করে একটা টেবুলেশন শিট তৈরি করা, আমাদের কন্ট্রোল রুমে আমরা এই কাজটা করছিলাম। মানে আমার হাতে খড়ি হয়েছে হচ্ছে কারচুপি দিয়ে। তারপরে হঠাৎ করে নির্দেশনা আসলো যে না, 70 সনের নির্বাচন ছিল বাংলাদেশের সবচাইতে পার্টিসিপেটরি ইলেকশন, তখনও নাকি 56 বা এরকম পার্সেন্টের ভিতরে মানুষ ভোট দিয়েছে, অতএব 56-এর উপরে যাওয়া যাবে না। হুম। তা আমাদের আবার সেগুলি পরিবর্তন করতে হয়েছে। সেই আমরা 1991 সনে বাংলাদেশের সকল মানুষ স্বীকার করতে বাধ্য হবে যেটা অসাধারণ নির্বাচন দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেই আমরা 1996 সনে মানে নির্বাচন দেওয়া হয়েছিল, যেটা নিয়ে কোনো বিতর্ক হয়নি। সেই আমরা 2001-এ নির্বাচন করেছি, হ্যাঁ, পরিচালনার সাথে যুক্ত হয়েছিলাম। সেই আমরা 2007-8-এ সরি 8-এ নির্বাচনে যুক্ত হয়েছিলাম। তো এখন আমরাই আবার বিতর্কিত হয়েছি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে ধরেন বিতর্ক তৈরি হয় বিভিন্ন প্রেক্ষাপটে, প্রেক্ষাপটকে বাদ দিয়ে শুধুমাত্র যারা এই পার্টিসিপেশনে যুক্ত থাকে তাদেরকে যদি এভাবে কি বলবো বিতর্কিত করা হয়, তাহলে পেশাদারিত্ব থেকে আরম্ভ করে সর্বদিক থেকেই কিন্তু আমরা পিছিয়ে যাব। আরেকটা উদাহরণ যদি বিগত এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা কিছুটা অদ্ভুত সরকার আমি বলি, সেটা হচ্ছে কিসের ভিত্তিতে হয়েছে আমি জানি না। হাওয়েভার এটা তো হয়েছে এবং প্রায় 2 বছর এদের হাত দিয়ে 18 মাস ছিল, হ্যাঁ। তো আমাদের সচিব পর্যায়ের প্রায় 53 জন কর্মকর্তা, সচিব বা অতিরিক্ত সচিব মনে হয় এরকম পর্যায়ে 53 জন কর্মকর্তাকে প্রথম দিকে ওরা অবসর দিয়েছে, বাধ্যতামূলক অবসর। মজার ব্যাপার হচ্ছে যদি আমরা মানে এই যে ধরেন অনেক সময় কথা হয় আওয়ামী লীগের নিয়োগ সবগুলি দলীয়, হ্যাঁ, তো তাহলে আমরা ধরে নিলাম বিএনপির গুলি দলীয় না বা নির্দলীয় হতে পারে বা ভালো হয়েছে।
তো 53 জনের ভিতরে 32 জন কিন্তু বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। এর ভিতরে 21 জন ছিল আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত, বাকিরা সবাই কিন্তু বিএনপি আমলেই। এই 2000 সম্ভবত এই যে 96 থেকে সরি না না, মনে 2001 হয় থেকে 2005-এর সময় তারা যেই নিয়োগ পিএসসিতে নিয়োগ দেওয়া হয়েছিল। তো তাহলে আমি যদি মানে কি বলে তর্কের খাতিরেই ধরে নেই যে বিএনপির সময় সবগুলি ভালো হয়েছিল, আওয়ামী লীগের সব সব দলীয় হয়েছিল, তাহলে এই 32 জন দোষটা কি করেছে? তো এইভাবে মানে কি বলবো, এটা ভাবনা চিন্তা না করে ইদানিং একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, সমস্ত পৃথিবী কিন্তু 2 মিনিটের ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট, 1 থেকে 2 মিনিটের রিল, 1 থেকে 2 মিনিটের বক্তব্য, 1 থেকে 2 মিনিটের এই যে ফেসবুকের এরপর থেকে সরে যাচ্ছে, যদি বেশি লম্বা হয় তাহলে সরে যাচ্ছে। এই যে প্রবণতা এবং সবগুলি কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা, আগ পাছ মানে ভবিষ্যৎ এবং কি বলে এটা আমাদের প্রেক্ষাপট বিবেচনা না করে যে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, এটা মনে হয় আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে সেটা সঠিক নয়। আমি বহু কর্মকর্তাকে দেখেছি যাদেরকে মানে প্রাক্তন সরকার, সরকার বলতে আমার দ্বিধা হয় তো, এবং এই যে এই বর্তমান সরকার যদি এভাবে মানে অবসরে দিয়ে দেয়, হ্যাঁ, এবং আমি প্রত্যেকটা মানুষেরই একটা কিন্তু সংবিধানের আমাদের আছে, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশের সংবিধান না, যে কোনো সভ্য দেশেই আছে, সেটা হচ্ছে আত্মপক্ষ সমর্পণের একটা সুযোগ দেওয়া। তো আমি মনে করি যে আমাদের কর্মকর্তারাও, এরা তো আর মানে ওই যে গরু ছাগল না, এরা কিন্তু আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর একটা বৃহৎ মানে একটা এই যে কি বলবো এটা স্পেশাল অংশ। এবং এরা কিন্তু আপনার ওই যে ধরেন বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আপনি যে কোনো কর্মকর্তা দেখেন, আমরা যারা সেই যে এই যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে উঠে মুখ্য সচিব পর্যায়ে পর্যন্ত গিয়েছি, আমাদের কিন্তু বিভিন্ন সময় ট্রেনিং এ যেতে হয়েছে, শর্ট কোর্স, লং কোর্স। এমনকি আমাদের মানে এই যে প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সময়ে কিন্তু অনেকগুলি কোর্স চালু করেছিল হার্ভার্ডে, ডিউক ইউনিভার্সিটিতে। তো এখন এই বিশ্ববিদ্যালয়ে, তারপর হচ্ছে আপনার ইউকেতে, সিঙ্গাপুরে, এবং আমি ব্যক্তিগতভাবে একটাতে অ্যাটেন্ড করেছিলাম, সেটা হচ্ছে হার্ভার্ডে। সো আমরা তো সবাই জানি হার্ভার্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড। তো এইরকম মানে আমার 2 সপ্তাহের যেই উপস্থিতি, তখন আমার সেখানে ইন্টারাকশন করার সুযোগ হয়েছিল পৃথিবীর মানে অন্ততপক্ষে প্রায় 40 জন মনে হয় এই যে ইউএসএআইডি ডাইরেক্টর থেকে আরম্ভ করে সব জায়গায়। সো দিজ আর দি অপরচুনিটিস থ্রু হুইচ আমরা কিন্তু আমাদের নলেজ এনরিচড হয়েছে, তারপরে কথা বলার সাহস বেড়েছে, তারপরে হচ্ছে এই যে আমরা প্রতিটা স্তরে, আপনি যেমন ধরেন হিমালয় যখন বিজয় করেন, যেমন আমি মুখ্য সচিব হয়েছি, তো আমি সিভিল সার্ভিসের হিমালয়ের চূড়ায় যেতে পেরেছি, তাই না? কিন্তু হিমালয়ের চূড়ায় যেতে গিয়ে আমাকে প্রতি পদে পদে মানে প্রতিটা স্টেপে, আপনি কিন্তু হিমালয়ের চূড়ায় কিন্তু 2 ভাবে যাওয়া যায়। এক হচ্ছে সরাসরি হেলিকপ্টার বা প্লেনে, হ্যাঁ, আমি গেছি প্লেনে, তাই না? আমিও হেলিকপ্টার কিন্তু দিয়ে। ওই যে একটা ওদের একটা কমার্শিয়াল সার্ভিস, সেখান হ্যাঁ হ্যাঁ, নেপালে থেকে গেছিলাম। আচ্ছা, এখন যিনি পর্বত আরোহণ করেন, হ্যাঁ, এবং চূড়ায় যান, তার অভিজ্ঞতা এবং তার অনুভূতি, এটার সাথে কি আমার আপনার সেই যে দেখার অনুভূতি কখনো মিলবে? না, নেভার। হ্যাঁ? আমি কি এই যে এই পথ অতিক্রম করার সময় যে দুর্গম মানে পরিস্থিতিকে করতে হয়, ঘাম ঝরাতে হয়, এই অভিজ্ঞতা করার পরে তারপরে যে যায়, তাকেই বলা হচ্ছে বিজয়ী, তাই পর্বতের না? অবশ্যই। তাকেই আমরা সম্মান করি। হ্যাঁ, এখন আমাদের যারা হয়ে গেছে, যে আমরা যারা এভাবে প্রতিটা পদে, প্রতিটা মানে যে কোনো
চ্যালেঞ্জে, যেমন আমরা ওই যে আমার জীবনের প্রথম পাবলিক ইন্টারাকশন হলো যে এরকম একটা রাস্তা, আমি তখন জামালপুরের প্রফেশনাল ছিলাম। তো ছাত্র একজন ওই টিকিট নিয়ে মারামারি হয়েছে, তারপরে একজন ড্রাইভার আর কন্ডাক্টরকে প্রহার করেছিল। তারপরে ওরা সবাই ওখানে রাস্তা বন্ধ করে দিয়ে ওরা চালাবো না। হ্যাঁ, তখন আমার দায়িত্ব হলো, ডিসি সাহেব বলে যে তোমার দায়িত্ব হচ্ছে যে রাস্তা চালু করা এবং বিচার কিভাবে করা যায় সেটার একটা সাজেশন দাও। এই যে ধরেন হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমার কিন্তু তখন মানে লেখাপড়া শেষ হয় না, আমি মাস্টার্সের স্টুডেন্ট ছিলাম। এই যে অভিজ্ঞতা, মানে ভয়ে ভয়ে গিয়েছি, তারপরে যখন সাকসেসফুলি চালু করতে পেরেছি, হ্যাঁ, এই ভয় পাওয়া থেকে আরম্ভ করে সাকসেসফুলি চালু করতে পারা, এবং অনেক সময় আমাদের অনেকে ব্যর্থ হয়েছে, উল্টো কি বলে ইট পাটকেল খেয়েছে। এরকমও ঘটনা আছে আমাদের অনেকেরই জীবনে। এই প্রতিটা পদক্ষেপে কিন্তু আমরা জানতে পারি যে মানুষের রিয়াকশন কি হতে পারে, বা ধরেন গভর্নমেন্ট প্রসিজিওর কি আছে। এই সবগুলিকে যদি এখন অর্থহীন বলা হয়, শুধুমাত্র আমি একটা রেজিমকে ডিমোরালাইজ করার জন্য, এবং তার সঙ্গে যারাই ছিল সবগুলি হচ্ছে পাপী, এটা দেশের জন্য কোনোদিন মঙ্গল বয়ে আসবে না। আহ, আমাদের সময়ে, অনেক সময় ইদানিং এটা কিন্তু ভালো অফিসারদের ভিতরে, অবশ্য আমি নিজেও সেই সুযোগ, তখন আমি অবশ্য পিএইচডিতে ছিলাম, যে কারণে আমি হয়তো বা কিন্তু ডিসি হলে পরে এখন কেউ ডিসি হতে চায় না। কারণ ডিসি হলে পরে এখন তো একদম চূড়ান্ত ভাবে আপনি সিল মেরে দিলেন, কোনো ভালো অফিসার জীবনীয় ডিসি হইতে চাবে না। কারণ ডিসি হলে পরে তাহলে আপনার সরকার পরিবর্তন হলে আপনার খবর আছে। তো আমাদের এই বেস্ট অফ জায়গাটায় দি বেস্ট কাকওয়াজ পাওয়া ভাই, যাবে। এই জায়গাটায় আমার একটা বিষয় জানার আছে। যেহেতু এই আলোচনাটা বললেন, আমি যেটা বুঝতে পারলাম, এবং আমিও এটার সাথে একদমই একমত, যে এই যে দীর্ঘ পরিক্রমায় 86 সনে আপনি কাজে যোগ দিলেন, তারপরে এই পুরোটা সময় যে আপনার লার্নিং, এই প্রসেস এবং আপনার যে এক্সপেরিয়েন্স পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে এবং বাংলাদেশের আনাচে কানাচে, এই এক্সপিরিয়েন্সটার তো ভ্যালু আছে। এই ভ্যালুটা প্রাইসলেস, এবং এই ভ্যালুটাকে বাংলাদেশ সরকারের, যে সরকারে থাকুক, তার কাজে লাগানো উচিত। এবং না, এভাবেই আমরা এগিয়ে যাব। প্রশাসন আরো শক্ত হবে, আরো অনেক বেশি আমরা প্রোডাক্টিভিটি পাবো। আমার একটা বিষয় খুব এখন জানতে কৌতূহল হচ্ছে, আপনি কিন্তু এরশাদ, তারপরে খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে আবার খালেদা জিয়া, তারপর শেখ হাসিনার লম্বা সময়, তারপরে এখন এই যে ইউনুসেরটা আপনি বলতে পারবেন না। এই সময়টাতে আপনার মতে, মানে আপনার কাছে কি মনে হয়েছে, কোন সরকারটা সবচেয়ে বেশি নিউট্রালি চেষ্টা করেছে থেকে, যে সরকারি এই কর্মকর্তাদের আরো বেশি, এই যে আপনি বলেন হার্ভার্ডে পাঠিয়েছে, বিভিন্ন দেশে দেশে ট্রেনিং করতে পাঠিয়েছে, অপরচুনিটি দিয়েছে যে তোমরা আরো ট্রেনিং করে আসো, আরো বিভিন্ন জায়গায় যে শিখে আসো, সেটাকে কাজে লাগাও বাংলাদেশের জন্য। কোন সরকারটাকে আপনার মনে হচ্ছে সবচেয়ে বেশি প্রশাসন বান্ধব ছিল? এটা আমার খুব জানতে ইচ্ছা করছে। না না, এখন তো অনেকে অভিযোগ করে যে, যেমন আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি প্রশাসনকে কি বলে রাজনৈতিক ব্যক্তিদেরকে আন্ডারমাইন করেছি, প্রশাসনকে বেশি প্রাধান্য দিয়েছি, এরকম একটা কথা আমার সম্পর্কে বলা হয়। আর তাছাড়া আমার তো একটা আপনি অটোমেটিক, একদম ভুলে যান আপনাকে নিয়ে কি বলা হয়। আমরা জাস্ট কথা বলছি, কারণ আপনার এক্সপিরিয়েন্সটা আমি আমার দর্শকদের জানাতে চাইছি। জাস্ট অনেক কিছু একদম সাইডে রেখে আপনার যেটা মনে হয় সেটা বলেন। আহ মানে আপনাকে একটা দেখাতে পারলে ভালো হতো, এখন অবশ্য আমি ঠিক ওটা মনে হয় পারবো না। আহ, উঠে যাওয়াটা তো বেমানান দেখা। সেটা হচ্ছে, দেখেন, মানে আমি আমার আমার বিষয় প্রথমে আমাকে জাস্টিফাই করতে হবে, এই কারণে যে আমি তো বায়াসড। বিকজ আমি সবসময় একটা কথা বলি যে আমার চাকরি শেষ করেছি হচ্ছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার সাথে কাজ করে, এবং উনি বাংলাদেশের এখনো যাবৎ দীর্ঘতম প্রধানমন্ত্রিত্ব করেছেন। এবং আমি ওনাকে যেটা পেয়েছি, মানুষের, এখন তো উনি স্বৈরাচার, তবে আমার কাছে ভিন্ন। হ্যাঁ, সো অতএব আমার একটা অটোমেটিক বায়াসনেস আছে। হুম।
কিন্তু আমি ফ্যাক্টস এন্ড ফিগার্স, কারণ হচ্ছে ধরেন আপনার অ্যাজাম্পশন এবং আপনার পারসেপশন আর ফ্যাক্টস, দিজ আর নট দ্য সেম, তাই না? আমি আপনাকে যদি এখন একে একে বলি যে ধরেন ট্রেনিং এর বৈচিত্র্য কোন সময় হয়েছে, শেখ হাসিনার সময় হয়েছে। হুম। একটা দুটো এক্সাম্পল যদি দেন, জাস্ট যেমন এই যে বললাম না, হারভার্ডে হুম হারভার্ডে পাঠানোর সিদ্ধান্ত তো ওনার। তারপরে হচ্ছে গভর্নেন্স ইনোভেশন ইউনিট হুম প্রধানমন্ত্রীর কার্যালয়ে চালু করা হয়েছিল, সেটা হচ্ছে ওনার সময়। এবং যার দায়িত্ব ছিল হচ্ছে বাংলাদেশের গভর্নেন্স কিভাবে আহ বাড়ানো যায়। হুম। হুম হুম এবং মানে এই যে গভর্নেন্সটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, সেটার জন্য কিন্তু এখানে গবেষণাও হয়েছে, ট্রেনিং হয়েছে, তারপরে হচ্ছে ছাত্রদেরকে আমাদের যে সরকারি কর্মকর্তা এবং অন্যান্য সেক্টরে, শুধুমাত্র সরকারি কর্মকর্তা না, তাদেরকে বিদেশে ভালো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার পিএম ফেলোশিপ চালু করা হয়েছে। হুম এবং দুর্ভাগ্যজনকভাবে এইটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তথাকথিত ইন্টারিম গভর্নমেন্টের সময়, এসে মাত্র বন্ধ করে দিয়েছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেটা আমরা এমওইউ সই করে আমরা চালু করেছিলাম উইথ হার্ভার্ড, বিটুইন গভর্নেন্স ইউনিট অফ বাংলাদেশ এবং হার্ভার্ডের এই যে জন এফ কেনেডি স্কুলের সাথে। তো ওইখানে এটা আমি নিজেই সই করেছিলাম কিন্তু। এবং এখানকার যিনি ফোকাল পয়েন্ট ছিলেন, ওই প্রফেসর সাহেব আমাকে জানালেন যে এটা বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে, মানে তৎকালীন সরকার। তো এখন তাই নাকি? একজন শিক্ষক এবং একাধিক শিক্ষক পরিচালিত সিভিল সোসাইটি পরিচালিত যে সরকার, সেখানে এসে ট্রেনিং প্রোগ্রাম বন্ধ করে দেওয়া। হ্যাঁ। আর ফান্ডিং তো মাঝপথে বন্ধ হয়ে গেছে, অনেকে ফেরত যেতে হয়েছে, সেটা তো করছে পুরো প্রোগ্রামটা বাতিল করেছে। আচ্ছা, বুঝলাম ওদের সিলেকশন। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, আপনাকে কিভাবে মানে বলি, সেটা হলো যে এই সিলেকশন ক্রাইটেরিয়াটা বা সিলেকশন পদ্ধতিটা হতো কিন্তু নাম্বারিং বেসিস, কেউ কারোর সঙ্গে সুপারিশ করেও কিন্তু কোনো উপায় পেত না। আচ্ছা। আরেকটা জিনিস উনিও সেটা বলেছিলেন, সেটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ যে 100 বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে যদি কেউ অফার লেটার নিয়ে আসতে পারে, তাহলে তাকে ফান্ডিং করা হবে, ওকে। টু প্রমোট মানে আপনার কি বলবো এটা, এই ইন্টারেস্ট ইন হায়ার স্টাডিজ। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিলাম। আমাদের পিএটিসিতে একইভাবে চালু হয়েছে। এবং হার্ভার্ডের যেই আপনার এই আমাদের যে এটা ছিল, মানে কার্যক্রমটা ছিল, সেটার কাজ ছিল কিন্তু ওয়ান অফ দি কি বলে এটা, ওই গোলস ছিল, সেটা হচ্ছে আমাদের পিএটিসি কে কিভাবে আরো বেশি এনহ্যান্স করা যায়। এবং আমরা ওই মানে শিক্ষার্থী না পাঠিয়ে শিক্ষকদেরকে কিভাবে ট্রেন করা যায়, সো দ্যাট দে ক্যান কন্টিনিউ দিস প্রসেস, সেই জন্য আমরা কিন্তু পিএডিসি কে ফোকাস করেছিলাম। তারপরে হচ্ছে আপনার মানে কয়টা বলবো, এটা লম্বা লিস্ট দিয়ে লাভ নেই। তবে আমার কথা হচ্ছে যে এরকম না, আপনার কাছে যেটা দীর্ঘ মনে সময় হয়েছে হয়েছে। যে এই যে একটা বললেন যে এই প্রোগ্রামটা বাতিল করে দিল ইউনূস সরকার, যে নাকি পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যে লেকচার দিয়ে বেড়াচ্ছেন। আমরা তো দেখেছি ইউনূস সরকার হার্ভার্ডে যেও লেকচার দিচ্ছেন, অক্সফোর্ডে যেও লেকচার দিয়ে, আগের কথা বলছি, তিনি এসে এ ধরনের একটা প্রোগ্রাম বাতিল করে দিয়েছে। এরকম সেটাই। আপনি আর কি খবর পেয়েছেন? আমি এটা জানতে চাই, যে আমি জানতে চাইছি যে এই যে প্রশাসনের যে প্রশাসন বান্ধব একটা সরকার আমাদের দরকার, যে কোনো মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন সরকার গঠন করে, তো শেখ হাসিনা সরকারের যে এই যে স্টেপস গুলো ছিল, যেগুলো আপনাদের মতো অভিজ্ঞ এক্সপিরিয়েন্স প্রশাসনিক কর্মকর্তাদের সাথেই উনি নিয়েছেন, সো এই প্রোগ্রামগুলো সম্পর্কে কিন্তু বাংলাদেশের মানুষ জানে না। এগুলো তো জানাতেও হবে। আমার মনে হয় ওইখানে একটা ল্যাকিংস ছিল, জানানো হয় নাই। না না, সরকারের একটা জিনিস হচ্ছে কি জানেন, এটা একটা দুর্ভাগ্য, সবাই একই কথা বলে। সরকারের দায়িত্ব হচ্ছে সরকার মানে জনগণ, হ্যাঁ, জনগণের উপরে কাজ করা, ঢোল পেটানো না। হ্যাঁ। এক্স্যাক্টলি। এখন বর্তমানে একটা দুর্ভাগ্য ওই যে হচ্ছে, আপনি বললেন 2 মিনিটের চিন্তা সবার, ওই তো, ওইটাই। এখন বিকজ অফ সোশ্যাল মিডিয়া নেগেটিভিটি গেটস দ্য প্রেফারেন্স।
হ্যাঁ, প্রেফারেন্স, রাইট। তো এখন আপনি হাউ লং ইউ ক্যান ফাইট, আপনি কি কাজ করবেন না শুধুমাত্র এই সমস্ত এই ক্যাম্পেইনে করবেন? আপনাকে আমি বললাম না, এই যে ধরেন ফ্যাক্টস, পারসেপশন, আর একটা হচ্ছে মিস ইনফরমেশন, এই তিনটার চক্করে পড়ে বাংলাদেশের অবস্থাটা এখন বেশ বেড়াজাল আছে। আপনার আমি এখানে আমার একটা জিনিস পট করে মাথায় চলে আসলো। এই যে আমরা আমরা যারা বাইরে থাকি, স্পেশালি কানাডাতে, আমি যে দেশে থাকি সেটার কথা বলি। আমাদের এখানে যেমন সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস আপনার পেতে একটু এক্সপেন্সিভ আর কি। তাহলে কি বাংলাদেশে এরকম যে হয় যে যে তথ্য প্রযুক্তির এত উন্নয়ন হয়ে গেল, বাংলাদেশের সবার কাছে, বাচ্চাদের কাছ থেকে ধরে একদম সব শ্রেণী পেশার মানুষের কাছে 4টা 5টা ফোন, 4G 5G, সো মানুষকে এডুকেট না করে এটাকে প্রোভাইড করাটা কি ভুল হয়েছে? কিন্তু তথ্য প্রযুক্তি তো দরকারও ছিল বাংলাদেশের উন্নয়নের জন্য, পৃথিবীর সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য, আউটসোর্সিং এর জন্য। এইটাকে আপনি কেমন করে তাহলে, মানে কোথায় ভুলটা হলো ওটা জানতে চাইছি। আহ, এইটা মানে আমি তো বারবারই বোঝার চেষ্টা করি যে কেন এমন হলো। আমি তো অর্থনীতির ছাত্র, তো জি। অর্থনীতির মানে বলে কি যে এই যে আমরা যেটা বলি যে ধরেন উন্নয়নটা কি, ডেভেলপমেন্টটা কি? হ্যাঁ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট ইজ বেসিক্যালি ফ্রম ইকোনমিক সাইড, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ম্যাটেরিয়াল ওয়েলবিংস। হুম, ম্যাটেরিয়াল ওয়েলবিংস, সেটাকে আমরা উন্নয়ন বলি। হ্যাঁ, এবং এটা পরবর্তীতে ইউএন বলেন বা অন্যান্য অর্গানাইজেশন, যেমন জিডিপি পার ক্যাপিটা, এটা ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস। বাট জিডিপি ইজ নট কমপ্লিট ইন্ডিকেটর, বিকজ ধরেন মানে উদাহরণ দেই, সেটা হলো আমি $1,00,000 ইনকাম করছি। হ্যাঁ, আর আমার এখানে ধরেন এই পাড়াতে আরো 10 জন মানুষ আছে যারা ইনকাম করতেছে হচ্ছে $1,000 করে। হ্যাঁ, তাহলে আমরা ওদের 1,000 করে 11,000, সরি 10,000, আর আমার এক 1,00,000, তাহলে কত হলো? 1,10,000। এখন আমি যদি 11 যদি ভাগ করি তাহলে কত হলো? আপনি যে $1,000 ইনকাম করছেন, আপনিও কিন্তু দাবিদার মানে অ্যাভারেজে হচ্ছে বেসিক্যালি প্রায় $11,000 ইনকাম করতেছেন, তাই না? আসলে কথাটা ঠিক না, তাই না? সেই জন্য হচ্ছে জিডিপি কে বলা হয় যে ইটস নট দি, শুড নট বি দ্য অনলি ইন্ডিকেটর। যে কারণে আমাদের দেখা হয় হচ্ছে ধরেন ম্যাটারনিটি ডেথ রেটটা, চাইল্ড মর্টালিটি, তারপরে হচ্ছে এডুকেশন, স্যানিটেশন, তারপরে হচ্ছে আপনার এই যে ডিজিটাল অ্যাক্সেস। আপনি ডিউরিং শেখ হাসিনাস রেজিম, হ্যাঁ, আপনি যদি এই সবগুলো দেখেন, সবগুলোতে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে, সাফল্য দেখিয়েছে। সাফল্য দেখিয়েছে। হ্যাঁ, আমি যদি, আমার মনে হয় আমার সেল ফোনে আমি পাবো, ইফ ইউ জাস্ট গিভ মি 1 সেকেন্ড, তাহলে আমি এখনই বের করতে পারবো সম্ভবত। যেমন আমি যদি ধরেন একটা ইকোনমিক গ্রোথ বলি, তাহলে তো এটা তো মনে হয় একটা যে কোনো পাগলের স্বীকার করবে। ও হ্যাঁ, যেমন ধরেন এই যে আপনার আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলিকে আপনার শেখ হাসিনার সময় মানে একেবারে হয়েছে, আন মানে কি বলবো, এটা আনডাউটেডলি ইমপ্রুভ করেছে। নাম্বার ওয়ান যদি ধরেন, আমি জিডিপি, হুম, less than 700 থেকে 2,600, হ্যাঁ, সেটা একটাতে গিয়েছে। ম্যাটার্নাল রিডাকশন, লার্জ রিডাকশন, আমি এই এক্সাক্ট সংখ্যাটা আমার কাছে সম্ভবত আছে। যেমন ধরেন এই যে এই ইকোনমি সাইজটা যদি আমি বলি, হ্যাঁ, ইকোনমি সাইজ স্মল থেকে $250 বিলিয়ন গেছে। আর এটা আমি অনেকবারই অনেককে উদাহরণ দিয়েছি যে আমাদের সাথে তো পাকিস্তানের বিচ্ছেদ হয়েছে এবং আমাদের তো পাকিস্তান প্রেম উতলে উঠছে এখন। পাকিস্তানের বিচ্ছেদ হওয়ার মানে সেই সময় যে শেখ হাসিনা যখন 2009 ক্ষমতায় আসে, তখন বাংলাদেশের জিডিপি ছিল $1 বিলিয়ন লেস দেন পাকিস্তান। আর উনি যখন ক্ষমতা থেকে যান, তখন
বাংলাদেশের জিডিপি হচ্ছে $1 বিলিয়ন, মোর দেন পাকিস্তান। হ্যাঁ, সো ইউ ক্যান সি দ্য সিগনিফিকেন্ট চেঞ্জ। তারপরে হচ্ছে পোভার্টি রেট, উনি যখন ক্ষমতায় আসেন তখন হচ্ছে 32% হুম। ছিল। আর উনি যখন 2022-এ ক্ষমতা ছাড়ার 2 বছর আগে 18.7% নামে আসছিল, আর এক্সট্রিম পভার্টি রেট নামে আসছিল যে 5%। তারপরে হচ্ছে চাইল্ড মর্টালিটি, যদি আপনি হিসাব করেন প্রায় 54% ছিল, মানে হলো বা 54, সরি নাম্বার, তার মানে হচ্ছে 54 জন শিশু 5 বছর মুখ পর্যন্ত, মানে 1000-এ 54 জন শিশু 54 জন 5 শিশু। বছর পর্যন্ত বেঁচে থাকার সৌভাগ্য ছিল না, সেটা নামিয়ে আনা হচ্ছে 30। তার মানে হচ্ছে 20 জন বা 24 জন শিশুর জীবন বাঁচানো হয়েছে, ইমপ্রুভ করা হয়েছে। ইজ দিস নট এ কন্ট্রিবিউশন টু দি কান্ট্রি? আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাটারনিটি যেটা ছিল, সেটাতে ম্যাটারনিটি মানে জন্ম দেওয়ার সময় মৃত্যুর সংখ্যা সেখানেও সিগনিফিকেন্টলি কমেছে। 2008-এরটা ঠিক আমার কাছে ইয়ে নেই, সেটা হচ্ছে মানে হাই হিসেবে বিবেচিত হয় 115 জন। হ্যাঁ, তারপর হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি 68 থেকে 75 তারপরে হচ্ছে আপনার ফিমেল এডুকেশন 48% থেকে সেকেন্ডারি এনরোলমেন্টে, হ্যাঁ, 64%। তারপরে হচ্ছে লিটারেসি রেট 70%, হ্যাঁ, 50% থেকে উঠে। তারপর হচ্ছে আপনার ইলেকট্রিসিটি, যেটা অ্যাক্সেস ছিল হচ্ছে 47%, সেটা 100% করা হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ডিজিটাল কানেক্টিভিটি, যার কথা আমরা বলছিলাম, সেটা হচ্ছে 0.8% ছিল, হ্যাঁ, সেখান থেকে 53%। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার স্যানিটেশন, যেটা মানে অ্যারাউন্ড লেস দেন 10% ছিল, সেটা 37% সেফলি ম্যানেজড, যেটাকে ইন্ডিকেটর হিসেবে বলা হয়। তারপরে হচ্ছে আপনার সোশ্যাল প্রোটেকশন বাড়তে বাড়তে এমন হয়েছে 54.4% অফ দি পপুলেশন ইজ কাভার্ড আন্ডার সেফটি নেট প্রোগ্রাম। More than half of the population has got some sort of social safety net from the government. দ্যাট মিনস আমরা যেটাকে বলি এদিকে সোশ্যাল বেনিফিটস। Yes. তারপরে হচ্ছে আপনার ফর এক্সাম্পল বয়স্ক ভাতা, এই ভাতা হ্যাঁ, গুলো। না, আমি আমার দর্শকদের জন্য একটু ইলাবোরেট করি, অনেক সময় সবাই শুনে তো আচ্ছা, বুঝতে পারে না, সেই জন্য একটু বললাম আর কি। তারপরে হচ্ছে আপনার এক্সপোর্ট 17.5 বিলিয়ন থেকে অ্যারাউন্ড 50, সামটাইমস 60 বলা হয়, তো এটা ভ্যারি করে, এখন যেটা কমের দিকে। তারপরে হচ্ছে আপনি যদি দেখেন আরেকটা যদি ইন্ডিকেটরস বলি আমি, মানে আপনার এই ডিউরিং দিস টাইম আপনার 11,000 কিলোমিটারের মতো বেশি রাস্তা তৈরি করা হয়েছে। আগে ছিল 30,000, এখন আমাদের প্রায় 40,000 কিলোমিটার হচ্ছে মানে রোডের ইয়ে, স্মল রোডগুলি বাদ দিয়ে এগুলো হচ্ছে মেজর রোড। হ্যাঁ, তারপরে আপনার যদি এই সবগুলি হিসাব করেন, তাহলে এগুলি কি আপনার, হ্যাঁ অবশ্যই, আর দিস অল বিয়ন্ড এনি ক্রিটিসিজম? অবভিয়াসলি দেয়ার আর, বাট the numbers are saying that this life of Bangladeshis has significantly improved. Is it only the contribution of a single person? Not at all. She was the leader, but this is the contribution combined with civil service and all other services, plus the directions of the politicians. Politicians are supposed to make the policies, and these policies are implemented by the professionals or the bureaucracy. That is what the word is. তার মানে যদি আমরা এটা বলি যে প্রথম কথা হচ্ছে যে একটা লম্বা সময় একটা স্টেবল গভর্নমেন্ট ছিল এবং শেখ হাসিনা সরকার, এবং সেই সরকারটার একটা সদিচ্ছা ছিল
বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং বিভিন্ন সেক্টরে তারা মনোযোগী হয়েছেন, যেগুলো আপনি উল্লেখ করলেন। আরো অনেক কিছু অনুল্লেখিত আছে, যেগুলো লিস্ট কিছুটা আমার কাছেও আছে। এবং প্রশাসনের সাথে এবং অন্যান্য সেক্টরের সাথে বিগত শেখ হাসিনা সরকারের একটা খুব ভালো সিঙ্ক্রোনাইজেশন ছিল, যে সবাই খুব প্যারালালি একে অন্যকে সাহায্য করে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং এগিয়ে নিয়ে গেছে, যার জন্য এই উন্নয়নটা হয়েছে বা বাংলাদেশটা এই জায়গায় পৌঁছে গেছিল। ব্যাপারটা তো তাই। অবশ্যই উনি প্রশাসনকে এম্পাওয়ার করেছিলেন। এম্পাওয়ার্ড করেছিলেন। যেমন এই এটাকে নিয়ে অনেকে বিতর্ক করে যে বিশেষ আইন, হ্যাঁ, বিশেষ আইন, হ্যাঁ, আমি এটা একটু বলতাম। আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, ওই যে বিদ্যুতের যে বিশেষ আইন, বিশেষ আইন অবভিয়াসলি পৃথিবীতে এই যে প্রকিউরমেন্ট প্রসেস আছে, হ্যাঁ, কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে হবে, যে কোনো পাবলিক কি বলে প্রকিউরমেন্ট, সেখানে উনি এটা এই কম্পিটিটিভ বাইরেও দিয়েছেন যে ঠিক আছে, তোমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যান্ড নেগোশিয়েট উইথ দি বিগ কোম্পানিজ, তাহলে তোমরা সরাসরি করতে পারো, দ্যাট উইল সেভ টাইম। এটার উদ্দেশ্য ছিল হচ্ছে টাইমটাকে সেভ করা, আর একটা হচ্ছে যে সরাসরি বড় বড় কোম্পানিদের সঙ্গে কথা বলে তাদেরকে বাংলাদেশে আনার জন্য। তো সেটার ধরেন অ্যাডভান্টেজ আমাদের বাংলাদেশি কোম্পানিরাও নিয়েছে এবং তারাও গ্রো করেছে। ওটাতে আপনাদের সাকসেস রেট, মানে বিতর্ক তর্ক বাদ দিয়েও আমি জাস্ট জানতে আমি চাচ্ছি এটাই বলছি, বাংলাদেশের ইন্টারেস্টের জায়গাটা, সাকসেস দ্যাট ইজ হোয়াট আই এম রেট। সেইং। জি। তো কেন উনি করেছেন সেটা, জি। সেটা হচ্ছে যে ব্যুরোক্রেসি হচ্ছে রুল বেসড, হ্যাঁ, এবং আমাদের একটা ফিলোসফি আছে, ফিলোসফি অফ পানিশমেন্ট ইন বাংলাদেশ ব্যুরোক্রেসির। সেটা হচ্ছে ডু নট মেক মিস্টেক, ইফ ইউ মেক মিস্টেক দেন ইউ উইল ফেস কনসিকুয়েন্সেস। এইটার একটা বিশাল নেগেটিভ সাইড, দ্য হোল পপুলেশন হ্যাজ বিন সাফারিং ফর এ ভেরি লং টাইম, এন্ড স্টিল উই আর সাফারিং। হোয়াই ইজ দ্যাট? আমি যদি কাজ না করি তাহলে আমার কোনো কোনো পানিশমেন্ট নেই, কারণ আমি কাজ করলে তো ভুল করব, ওকে। ভুল করলে তো আই হ্যাভ এভরি, যেমন এই যে ধরেন এই ইয়েতে এই কি বলে এটা এই বিশেষ আইন যেটা, হ্যাঁ, বিশেষ আইনকে কিন্তু আমরা সাহসের সঙ্গে করতে পেরেছি কারণ আমাদেরকে একটা ইমিউনিটি দিয়েছিল, হ্যাঁ, যে ঠিক আছে তোমাদেরকে এরকম কোড আর ইয়ে করতে পারবে না বলে এটা ইনক্লুড করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে যে উনি ব্যুরোক্রেসির রিকোয়েস্টে করেছেন। উনি কিন্তু বলেছেন যে সকল দায় দায়িত্ব আমাকে দিও, আমার কাছ থেকে সই নিয়ে যেও, তোমাদের যাতে করে কোনো অসুবিধা না হয়। তো তখন কিন্তু আমাদের ব্যুরোক্রেসি থেকে বলা হয়েছিল, স্যার আপনি যেটাই বলেন না কেন, আমরা যদি হ্যাঁ বলে প্রপোজ করি তাহলে কিন্তু আমি ভিকটিম হব, তো তাহলে কি করতে হবে? তখন এই কোডের ইমিউনিটির জন্য ইয়ে করা হয়েছে। দ্যাট ওয়াজ নট দি প্ল্যান অফ শেখ হাসিনা অর দি পলিটিক্যাল লিডার্স, that was the ask from the bureaucracy, because we have a system that যে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি পানিশড হবেন। সেই জন্য কোনো কাজ না করে, একটা অদ্ভুত ব্যাপার যে এই কালচারটা কিন্তু বহুদিন ধরে চালু ছিল। তো এই আপনি যে বলছেন যে আমি অনেকটা এই কোন গভর্নমেন্টের সময় ইয়ে ছিল সেগুলির যদি বলতে হয়, আবার বলতে হয় যে যেমন ধরেন আমি ইয়ের সময় কাজ করেছি, এই যে এরশাদ সাহেবের সময় কাজ করেছি, তখনও দেখেছি কিন্তু ব্যুরোক্রেসি স্ট্রংলি কাজ করতে পেরেছে। তারপরে হচ্ছে খালেদা জিয়া যখন আপনার প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময়ে কিন্তু ব্যুরোক্রেসি যথেষ্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে। হ্যাঁ, আমি শুধুমাত্র এককভাবেই বলবো না, কিন্তু এনার সময় এটা শেষে বাংলাদেশ আরো কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়েছিল। আপনারা হয়তো জানেন যখন উনি এসেছিল তখন কিন্তু বেসিক্যালি সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার গিয়েছে, তারপরে হচ্ছে ইন ডিসগাইজড মিলিটারি রুল ছিল, তারপরে হচ্ছে ওখান থেকে আসার পরে আমাদের বিদ্যুতের একটা তীব্র সংকট ছিল, আমাদের ব্যবসা বাণিজ্যের ইয়ে ছিল, তখন উনি কুইকলি টার্ন অ্যারাউন্ড করতে চেয়েছিলেন। তখন কিন্তু মেজর আইডেন্টিফিকেশন ইম্পেডিমেন্ট হিসেবে ব্যবসায়ীরা বলেছিল যে সেটা হচ্ছে বিদ্যুৎ অ্যান্ড কানেক্টিভিটি। সেই জন্য উনি কিন্তু মেজর ফোকাসটা দিয়েছিলেন হচ্ছে বিদ্যুৎ অ্যান্ড কানেক্টিভিটিতে, এবং সেখানে কিন্তু অসাধারণ সাফল্য উনি এনে দিয়েছেন। হ্যাঁ, যেমন ধরেন আপনার এই যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট, হ্যাঁ, ডিপ সি পোর্ট নিয়ে অনেক ঝামেলা করতেছিল আমাদের রিজিওনাল ইয়ে, সেই জন্য উনি প্রথমে মাতারবাড়িতে করলেন হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র।
জাইকাকে দিয়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওইটাকে এক্সটেন্ড করে আস্তে আস্তে ওখানে পোর্টের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তো মানে তারপরে যেমন এই যে কক্সেস বাজার কুড বি হাব ফর ইন্টারন্যাশনাল এই যে এই এভিয়েশন, এইটা কিন্তু কোনো বিশেষজ্ঞর চাইতে বেশি উনি কিন্তু বারবার করে, এখন বিশেষজ্ঞরা সবাই বলছে যে হ্যাঁ, এটা ওনার আইডেন্টিফিকেশন রাইট ছিল। হ্যাঁ, তারপরে হলো যেমন ধরেন ওই যে পায়রাতে পায়রাতে কিন্তু আমাদের বিভিন্ন রিপোর্ট বলছে যে পায়রাতে আমাদের বন্দর খুব একটা ইয়ে হবে না, কারণ হচ্ছে সিলটেশন এখানে যথেষ্ট বেশি। তো ওনার কথা হচ্ছে যে এখানে তো এখনো পর্যন্ত ড্রেজিংই হয়নি, একটা ড্রেজিং করলে পরে তখন দেখা যাবে। এখন আমার কাছে মনে হচ্ছে এবং আমি বিশ্বাস করি, কারণ সেটা আমরা ফল পাওয়া শুরু করেছি, ওই যখন একটা ওই যে ক্যাপিটাল ড্রেজিং হওয়ার পরে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে পরে সিলটেশন রেটটা কমছে। সো দ্যাট মিনস হচ্ছে যে আমাদের আরেকটা ওদিক দিয়ে রেডি হচ্ছে, হ্যাঁ, বা হয়ে গেছে এখন। তো এখন এই যে এইগুলি কাজগুলি করার জন্য তো বেসিক্যালি মানে হু উইল ডু দিস ওয়ার্ক? ইউ নিড প্রফেশনালস, টেকনিক্যাল এক্সপার্টিস। হ্যাঁ, ইট ইজ নট দি জব অফ দি পলিটিশিয়ানস টু ডু ইট। পলিটিশিয়ানস এর কাজ হচ্ছে ভিশন দেওয়া, তারপরে হচ্ছে আমাকে একটা কি বলে এটা গাইডলাইন দিয়ে দেওয়া। হ্যাঁ, সেটা দেওয়ার পরে এখন যদি আমাকে সাহস দেওয়া হয় এবং আমি যদি উন্নতি করে যাই, এবং সেখানে কিন্তু এখন অপব্যাখ্যা করা হচ্ছে যে বেসিক্যালি শেখ হাসিনা আমলা নির্ভর হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আপনি আমাকে একটা জিনিস বলেন, পোর্টের কাজ কি কোনো রাজনৈতিক ব্যক্তি করার কথা? হ্যাঁ, বিজিবি পরিচালনা করার কথা কি কোনো রাজনৈতিক ব্যক্তির? বা ধরেন আপনার এই যে প্রশাসনের যে কাজগুলো, বা আমাদের এই যে অফিস চালানো, অফিস চালানো, সেটা কি কোনো রাজনৈতিক ব্যক্তির কাজ? রাজনৈতিক ব্যক্তি তো আপনার কোন দেশে ইয়ে রাজনৈতিক ব্যক্তিরা করে না তো, তাই না? তো আমাদের মানে ভিজিবলি মানে আমাদের ভিজিবিলিটি দেখা যাচ্ছিল বিকজ উই ওয়ার ডুইং সামথিং, উই ওয়ার গিভিং রেজাল্টস। হ্যাঁ, সেই জন্য আমাদের ভিজিবিলিটি দেখা। এখন সাথে সাথে বলা হচ্ছে যে আপনাকে এখানে একটা এখানে উদাহরণ দিই। তাইকোস ভাই, আমার আমার অনেক কিছু জানা হচ্ছে। আরো সময় থাকলে আরো জানতে পারতাম। আমি যেটা বুঝলাম, কিন্তু মানে এখনো বুঝতে পারি আমি, নিশ্চয়ই আমাদের দর্শকরাও বুঝতে পারে, যে এই অপবাদটা ছিল যে আওয়ামী লীগ সরকার অনেক বেশি প্রশাসন নির্ভর হয়ে গেছিল, অনেক বেশি বিভিন্ন সংস্থাগুলো নির্ভর হয়ে গেছিল, আর রাজনীতি থেকে বাইরে চলে গেছিল। কিন্তু বেসিক্যালি আপনি যে চিত্রটার কথা বললেন, এই যে দুই তিনটে পার্টি যদি একত্রে হয়ে কাজ করেছেন বলেই আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। কিন্তু একটা বিষয় আমার একটু জানতে চাই আপনার কাছে, যে এই যে প্রশাসনে যারা আছেন, যে আহ, মানে প্রশাসনে এখন যারা আছেন, এবং এই যে এতগুলো মানুষের কাজ চলে গেল, যেটা আপনি বললেন যে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, আমাদেরকে কাইন্ড অফ ইমিউনিটি দেওয়া হয়েছিল যেন আমরা কাজ করতে পারি। কিন্তু সেটাই আসলে দেখা গেল আজকের দিনে, গত 2 বছরে একটা যেন অপরাধ হয়ে গেল, যে প্রশাসন কাজ করেছে, যারা শেখ হাসিনা সরকারকে সাপোর্ট করেছে তারা সবাই গিলটি। এবং এত এত মানুষের, আপনি নিশ্চয়ই আপনার অনেক কলিগসের চাকরি চলে গেছে, ইউ আর, আমি বলবো সেই তুলনায় লাকি নাও যে আপনি চলে আসতে পেরেছেন, বা আপনার পরিবেশটা ওনাদের থেকে যারা দেশের ভিতরে আছে কম্পারেটিভলি বেটার। তো তারপরেও মনের কষ্ট বা ওইগুলো তো আছেই। কিন্তু এই যে এত এত মানুষের যে কাজ চলে গেছে, তাদের পরিবার পরিজন, এবং কি হলো দেশের জন্য তাদের চলে গেছে, তো এই বিষয়টাকে আপনাকে কেমন ভাবে আপনি, আপনাকে নিশ্চয়ই নাড়া দেয়। আপনি কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, আমার তো ধরেন আমার স্ত্রী বা আমার মেয়েরা বলে যে মানে তুমি তো মানে খুবই লাকি, কারণ আমার তিনজন পূর্বসূরি এখন জেলখানায়, আর একজন আমার সাকসেসর যে ছিল সে আত্মগোপন করে আছে। হ্যাঁ, তো অতএব আমি তো অবশ্যই লাকি। হ্যাঁ,
এবং আপনার সঙ্গে কথা বলতে পারতেছি, এটা তো। তবে আমি এই অবশ্য আমার মেয়েরা বা আমার স্ত্রী খুব রাগ করে এটা। আমি বললাম যে এর চাইতে আমি ওখানে গিয়ে বসে যদি জেলখানায় থাকতে পারতাম তাহলে তো আরো বেশি আরাম পেতাম মনে হয়, কারণ এখানে যে যন্ত্রণা দূরে বসে পাচ্ছি তার চাইতে জেলখানায় থাকলে অ্যাটলিস্ট আমার নিজেদের লোকদের সঙ্গে সুখ দুঃখ আলোচনা করতে পারতাম। আহ, আমি একটু বলে রাখি, এটা কিন্তু আমি একদম মনে করি না। কারণ সবাই মিলে জেলখানায় চলে গেলে এই যে আপনি কথাগুলো বলছেন, কে বলতো? আমাদের তো বলার লোক নাই। সেটা ঠিক, সেটা ঠিক, কারণ মানে বাংলাদেশ আসলে মানে আমার ভাই একজন ওই যে সেও সাংস্কৃতিক কর্মী। তো ও আমাকে বলছিল বা ওরা সবার কাছে মানে এই বাংলাদেশ তো কখনো দেখিনি। হ্যাঁ, আমার আপনজনকে সেটাই তো হঠাৎ করে আমি মনে হচ্ছে যেন এতদিন ধরে চিনতাম না কাউকে, সবাই এরকম আচরণ করছে কেন? অদ্ভুত একটা মানে ইয়ে। হ্যাঁ, আপনি কি করেছেন এরকম একটা কিছু, কি কতগুলো অদ্ভুত কথাবার্তা, তাই না? যেমন আপনি আমাকে আজকে এখানে বসার সুযোগ দিয়েছেন, সেটার কারণ আমি মনে করি যে আমার কিছু ক্রেডেনশিয়াল তৈরি হয়েছে, তাই না? আমি অবশ্যই। সরকারের বিভিন্ন পদে ছিলাম, লেখাপড়া করেছি, উচ্চতর ডিগ্রিও নিয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়েছি। তো আমি মনে হয় যে দু চারটা কথা বলার একটা নৈতিক অধিকার আমার তৈরি হয়েছে। কিন্তু আপনি পুরো বাংলাদেশে যদি দেখেন, সবার কথা বলা বা কে বক্তা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এরা কারা, আপনি কিন্তু কোনোদিন জানতে পারেননি। হ্যাঁ, হঠাৎ করে যেন মাটির তলা থেকে উঠে এসছে। হ্যাঁ, আর হচ্ছে মানে অন্যর মানে ইয়ে করা, এই যে এই সম্মান নষ্ট করা। যেমন আমরা কিন্তু কখনো শুনি নাই আগে এই রাজনীতির মধ্যেও খালেদা জিয়া করতে, বেগম খালেদা জিয়া, হ্যাঁ, সেটা বলেছেন, বা এরশাদ সাহেব বলেছেন। আবার বঙ্গবন্ধুর আপনি আত্মজীবনীতে দেখবেন উনি কিন্তু সবসময় বলেছেন জনাব অমুক সাহেব। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু উনি নাম যেটা লিখেছেন সেখানে কিন্তু জনাবও লিখেছেন আবার সাহেবও লিখেছেন। হ্যাঁ, এই সংস্কৃতি থেকে এখন কিন্তু নাম ধরে কথায় কথায় হাসিনা। মানে ডিমেন্ড করার একটা আহ, অদ্ভুত প্রবণতা, এটা একদম একদম সবাই মাঠে নেমে পড়েছে। হ্যাঁ, মাঠে নেমে পড়েছে। তো আপনি যেটা বললেন যে আমাদের এই যে কর্মকর্তাদের ভিতরে যাদের চাকরি গিয়েছে, হ্যাঁ, বহু বললাম না আমি অনেককে চিনি যারা শুধুমাত্র বেতনের উপর নির্ভরশীল ছিল। আর আমি একটা ওইটাই বেতন ভাবি ছিল, আর কি। হ্যাঁ। শুধু বেতন না, আমার কিন্তু মান সম্মান সব কেড়ে নিয়েছেন আপনি। কি হুম, হিউমিলিয়েশন! ও তাই মাই! না? তো এদেরকে যদি আপনি যদি একটা ডিউ প্রসেসে করতেন তাহলে আমার মতে যথেষ্ট ছিল বা হইতো। আমি যে সবাইকে মানে আপনার ফেরেস্তা ছিলেন, নট নেসেসারিলি, কিন্তু আপনি যদি সেটা প্রমাণ করার সুযোগ না দেন তাহলে কিন্তু আইনের এটা গ্রস ভায়োলেশন। এখন এই যে সরকার, এটা কিন্তু বহুদিন ধরে চিন্তা ভাবনা করা হয়েছিল কিন্তু করা হয়নি। আমি এক্ষেত্রে সকল সরকারকেই দায়ী করব, এই যে 25 বছরে বাধ্যতামূলক অবসর। হ্যাঁ, এইটা একটা মানে অবশ্যই এটা খুব রিগ্রেসিভ আইন। হ্যাঁ, এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু, এবং সেটার এখন দেখা যাচ্ছে যে মানে কি বলবো এটা, ওই অপপ্রয়োগ শুরু হয়েছে আর কি। তো যাই হোক, আমার মনে হয় আপনার আরেকটা কি জানি প্রশ্ন ছিল, আমি একটু মিস করে গেলাম। না, আমি বলতে চাইছি যে আমি আসলে এই যে এনাদের যে চাকরি চলে গেল, এই যে কোনো ধরনের, আপনি যদি এটা যদি ডিউ প্রসেসে হতো তাহলে না হয় কথা ছিল না। এবং তাদের যে পরিবার পরিজন, আপনি যেমন সবাইকে যাদেরকে আপনি চেনেন, আপনার যারা কলিগস ছিল, যারা এখন জেলখানার মধ্যে আছে, তাদের পরিবার আছে, এবং সামাজিকভাবে একটা বয়কটের মতো একটা অবস্থার মধ্যে তারা পড়ে গেছিল। কিন্তু এখন হয়তো একটু মানুষের বোধোদয় চৈতন্যোদয় হয়েছে। তো এই মানুষগুলোকে অবস্থাটাকে আপনি একটু কিভাবে দেখতেছেন? আপনি কি বলবেন আমাদের দর্শকদের যে আসলে কিভাবে দেখছেন, তারা কেমন আছে? হ্যাঁ,
কি আর বলবো, তাদের যেমন পরিবারই কেমন আছে, তাদের বাচ্চা পরিবার কাচ্চাদের খুবই খারাপ স্কুল। অবস্থায় আছে। আপনি যেমন ধরেন, আমি একে একে যদি কয়েকটা নাম বলি, হ্যাঁ, আমাকে অবশ্য আমার এক কলিগ বলছে নাম বলেন না, কিন্তু নাম তো আর এদের না বললেও কোনো ইয়ে নেই। এই যে ধরেন তৌফিক এলাহি সাহেব, হুম। হ্যাঁ, তৌফিক এলাহি চৌধুরী, উনি আহ, বীর বিক্রম ছিলেন, 82 বছর মনে হয় এখন বয়স। এবং ওনার বড় সন্তানের মেয়ে কিছুদিন আগে ক্যান্সারে মারা গিয়েছিলেন, উনি তখন দেশের বাইরে, এই জেলখানায়। ওনার সঙ্গে কথা বলার কোনো সুযোগ হয় নাই। অবশ্য উনি ছিলেন সিএসপি, উনি ছিলেন এসডিও মেহেরপুরের, হ্যাঁ, 1971-এ। উনি কিন্তু তখন ওই যে সরকার পরিচালনার জন্য আমাদের সরকারি কর্মকর্তারা যারা গেছে তাদেরকে সবাইকে কিন্তু বিভিন্ন অফিসে কাজে লাগিয়েছিল। উনি কিন্তু মানে এত বেশি এক্সাইটেড ছিলেন যে উনি কিন্তু অফিসে কাজ করেন না, উনি ইয়েতে নেমে গেছিলেন, যুদ্ধে। হুম, এবং জীবন বাজি রেখে করেছিলেন। আজকে আমরা জাতি হিসেবে কোথায় নেমেছি এরকম একটা লোককে। আর তাছাড়া নানা জনে নানা কথা বলে। আমি বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে 2 বছর ছিলাম, আর সচিব হিসেবে 3 বছর ছিলাম, 5 বছর ছিলাম, এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে 3 বছর ছিলাম। তো ওনাকে ওখানেও দেখেছি, আর এখানে তো আমাদের উপদেষ্টা হিসেবে দেখেছি। আমার মানে একদম আমি ইয়ে দিয়ে বলতে পারি যে ওনার কাছ থেকে আমি কোনোদিন কোনো অন্যায় তদবির আবদার পাইনি। নট অনলি দ্যাট, ঝগড়া করেছি মন খুলে। হুম, ওনার সাথে কিন্তু আমি বহুবার এরকম একবার চিৎকার করেও ঝগড়া করেছি। না, হ্যাঁ, সেটা তো প্রফেশন, মানে সেটা হতেই পারে। না, সেটা তো কারণ উনি এলাও করতেন সেটা, সেজন্য সেটা বলছি। অ্যালাউ করতেন, তার মানে কি আপনার মতো, মানে ওনার থেকে তো আপনি জুনিয়র, সেভাবে চিন্তা করলে যে এই যে কথা বলতেছেন, আর্গুমেন্ট হ্যাঁ, করতেছেন, হ্যাঁ, তর্ক বিতর্ক হচ্ছে, তার মানে কি ওনার কাছে এক্সেসটাও ইজি ছিল। এক্সেসটা ইজি ছিল। তো এরকম একটা মানুষকে এইভাবে, তাছাড়া আরো একটা জিনিস দেখেন, হাত করা পরিয়ে রাখা। উফ। হ্যাঁ, এই বৃদ্ধ লোকগুলো কোথায় দৌড়া পালাবে? আমির হোসেন আম এরকম একটা লোককে আপনি হাতকড়া পরিয়ে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এরা তো আমাদের রাজনীতির স্টার। এদেরকে আপনি এভাবে হিউমিলিয়েট করলে ভবিষ্যতে রাজনীতিবিদও খুঁজে পাবেন না ভালো লোক। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেমন ধরেন আমাদের এক ব্যাচমেট আছে, আমরা সবাই বলি যে আমরা একসঙ্গে প্রফেশনাল ছিলাম, জিয়া। আহ, মানে ও ওর বউর সাথে কোনোদিন জোরে কথা বলেছে কিনা সন্দেহ আছে। এরকম একটা ভদ্রলোক, ওকে নাকি এরকম বেইলের চেষ্টা করেছিল। যখনই বেইলের চেষ্টা করা হয় তখন নাকি নতুন আরো মামলা দেওয়া হয়। মামলা দিয়ে দেয়। হ্যাঁ, তো সেই জন্য ওরা এখন আর নতুন করে বেরিয়ে যাচ্ছে না। তো এই যে পরিস্থিতি, এটা কি আইনের শাসন? এটাকে যদি আমি সবসময় বলছি, ধরে নিলাম শেখ হাসিনার সময় অন্যায় হয়েছে, তো অন্যায়ের প্রতিকার তো অন্যায় দিয়ে হয় না, অন্যায়ের প্রতিকার তো হয় ন্যায় বিচার দিয়ে। আপনি আমাকে কি ন্যায়ের ছোঁয়া পেতেও দেবেন না? আমি যতটুকু জানি এখনো পর্যন্ত 5টার মনে হয় খবর পেয়েছি আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন হত্যা মামলা। আমি তখন ছিলাম এখানে। হ্যাঁ, তো আমি এখান থেকে রিমোটে কাকে কি করছি? তো এটা তো একটা তামাশার একটা মানে ইয়ে আছে, লিমিট আছে, তাই না? আচ্ছা তুমি কাকরোজ ভাই, আমরা তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা বিষয় আপনার কাছ থেকে একটু, আসলে অনেক কিছু জানার ছিল আমার। একটা বিষয় জানতে চাই, আপনি তো এখন আহ, যেই জায়গাটাতে থাকেন, উম, যদিও মানবাধিকার নিয়ে এখানকার মানে আমেরিকার আহ, দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন এজেন্সি, ইউএন বলেন, যাদের ফান্ডে, আমেরিকার ফান্ডেই তো চলে, তো দৃষ্টিভঙ্গি নিয়ে সন্দেহ এখন দেখা দিয়েছে। এবং আমরা নিরপেক্ষ যে নয় এটা বোঝাই যায়, কিন্তু তারপরেও এই যে মনে করেন আপনার নামে 5টা হত্যা মামলা, এটা তো অবভিয়াসলি আপনি কোথা থেকে আপনার এই মামলা, এবং একজন লোককে 500 জন মিলে হত্যা করা, সাকিব আল হাসান একজন মানে খেলোয়াড়, সে, তার নামে হত্যা মামলা, সবার নামে হত্যা মামলা। এই যে একটা রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার যে একটা চর্চা গত 2 বছর চলছে,
আপনি যে যুক্তরাষ্ট্রে আছেন, আপনি কি কখনো এরকম চেষ্টা করেছেন যে এখানকার যারা মানবাধিকার সংস্থাগুলো আছে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছে, ইউনিভার্সিটি টিচার্স আছে, আপনার তো এক্সেস আছে, আপনি সেই লেভেলের একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আপনি কি চেষ্টা করেছেন, আপনি কি কাউকে মানে এগুলোকে জানানোর চেষ্টা করেছেন, কোনো উদ্যোগী হয়েছেন কাছে? আমার হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই করছি, কিন্তু মানে আন্তর্জাতিক অঙ্গনে উন্নত দেশগুলোর আহ, কি বলে এটা ভূমিকা, এটা তো সবসময় প্রশ্নবিদ্ধ। আমি এর বাইরে আর কিছু বলতে চাই না, কারণ আহ, মানে সরকার, সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয়, এই সবগুলোর ভিতরে কিন্তু আপনার এই যে ধরেন বা ওই যে থিঙ্ক ট্যাঙ্ক, এগুলোর বিভিন্ন ইয়ে আছে। এই যে কি বলে এটাকে, ওই নিজেদের প্রেফারেন্সেস আছে। হ্যাঁ, নিজেদের নিজেদের একটা ভিশন থাকে, মিশন থাকে, গোল থাকে। মানে একটা জিনিস হচ্ছে কি, এইখানে আবার ধরেন ওই আমাদের যারা বিভিন্ন দেশে, এই দেশের মানুষ কাজ করে, তাদের ভিতরে একটা এক ধরনের, আমার দৃষ্টিতে একটা অ্যারোগেন্স আছে, যে ধরেন আমাদের ওই হার্ভার্ড থেকে যদি আমি পিএইচডি করি, তাহলে আমার ধারণা হচ্ছে বিশ্বে আমার চাইতে ভালো আর কেউ বোঝে না মানে আমার ক্লাস এটা নিয়ে। সিস্টেমটা আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমার যেমন ধরেন, আমি যখন এখানে এই যে আমার 2 সপ্তাহের একটা কোর্সে এসেছিলাম, তখন আমার কাছে তখন ওখানকার প্রফেসর কয়েকজনকে আমার খুব অ্যারোগেন্ট মনে হয়েছিল আর কি। তা আমি বলছিলাম যে তুমি তো ডেভেলপমেন্ট আমাকে বোঝাচ্ছ, আই লিভ থ্রু দ্য ডেভেলপমেন্ট। In my life, I have seen the changes and how does it happen. So, worldview, the way you are thinking might not be the same for everyone. তো এখানে আপনার যেটা আছে সেটা হচ্ছে যে ধরেন ওদের কিছু ফিক্সড চ্যানেল আছে, এবং এই ফিক্সড চ্যানেলের মাধ্যমে যে কাজগুলি জানতে পারে, ওরা ওটাকেই অ্যাকসেপ্টেড হিসেবে ধরে নেয় আর কি। তো এই জায়গাটাকে অ্যাড্রেস করাটা ইজ টাইম কনজিউমিং। হ্যাঁ, তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের ফিক্স চ্যানেল কি আছে আপনার মনে হয়? আমাদের আসলে ওই জায়গাটাতে খুব বেশি শক্তিশালী বলে আমার কাছে মনে হয় না। আমাদের মানে আরো অনেক বেশি কাজ করতে হবে আর কি। একটা হলো যে ধরেন মানে আহ, মানে এটা আসলে একটা মানে এটার অদ্ভুত বাঙালিদের, আমাদের আমরা যারা আমি বাংলাদেশেরই সমালোচনা করি। মানে ধরেন আমাদের তো আগে পাকিস্তান যেতে হতো পাসপোর্টের জন্য, এখন মানে যেমন আমার কেসটাই বলি আমি, সেটা হচ্ছে যে আমি পিএইচডি জন্য যখন ইয়ে পেলাম, তখন কাকতালীয়ভাবে আমি ইয়ে পেয়েছিলাম, যে ডিভি লটারি উইন করেছিলাম। তো তখন আমার এক ডিলে 2 পাখির মতো হয়ে গেল। পরবর্তীতে 2008-এ যে সরকার 7-8-এ ছিল, তারা একটা অর্ডিন্যান্স জারি করলো যে যারা এখানে বিয়ে করবে তাদের দে ডোন্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ডুয়াল সিটিজেনশিপ। তো সেই হিসেবে আমি আমার তখন আমি ওই আদেশটা দেখার পরেই আমি এখানে নাগরিকত্ব গ্রহণ করি, না হলে কিন্তু করাটা আমার জন্য সমীচীন হতো না, কারণ আমাদের মানে সিভিল সার্ভিসে আগে ছিল না সেটা। যে কেউ যদি বিদেশি নাগরিকত্ব থাকে তাহলে সে আবেদন করতে পারবে না, কিন্তু চাকরিকালে কি হবে সেটা তো আর ইয়ে হয়নি। তো এইটাতে একটা উইন্ডো অফ অপরচুনিটি তৈরি হলো আর কি। তো আমি চিন্তা করলাম যে এরকম ওই গ্রিন কার্ড নিয়ে অনেকে আবার গ্রিন কার্ড নিয়ে চলে যায়, কিন্তু নাগরিকত্ব গ্রহণ করে না, আসা যাওয়া কে করবে, এত টাকা পাবো কই। তো সেই জন্য আমি এটা করেছিলাম। পরবর্তীতে আবার আমি যখন আবেদন করেছিলাম আমার বাংলাদেশি পাসপোর্টের জন্য, তখন ওখানে একটা ঘর আছে যে অন্য কোনো পাসপোর্ট আছে কিনা, সেখানেও কিন্তু আমি সেটা রিপোর্ট করেছিলাম। অতএব কেউ যদি আমাকে বলে যে আমি তঞ্চকতা করেছি, সেটা ঠিক না। তবে আমি ডিক্লেয়ার করেছি বা ঢোল পিটিয়ে কে বলেছি বলি নাই। হ্যাঁ, কিন্তু না, এটা তো আপনার কনফিডেন্সিয়ালিটি, আপনার যেখানে জানানোর দরকার সেখানে জানিয়েছেন। আহ, সেটাই। আমাকে তো জানার প্রয়োজন নাই আপনি আপনার কয়টা পাসপোর্ট আছে, ইটস নট রিকোয়ার্ড। না, বাট দ্য থিং ইজ দ্যাট যে অনেকে বলে যে এরকম আমি নাকি তঞ্চকতা করেছি, সেই জন্য আমি জিনিসটা কথা বলতো। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার যেই অপরচুনিটিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের কারণে।
অতএব সেই জন্য আপনার যে এই যে একাত্তর, একাত্তর আমাদের হৃদয়ে আলাদাভাবে আছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে একাত্তরের কারণে আমরা যারা এখানে বহু লোক এসেছি, আপনি কানাডাতে বলেন বা বাংলাদেশে বলেন, একাত্তরকে ডিমিন করার ভিতরে একটা অদ্ভুত একটা মজা যেন আছে। হ্যাঁ, আমাকে একদিন ওই যে বলতেছিল যে পুরনো এগুলি নিয়ে না ঘেটে এখন তো নতুন ভাবে আগানো দরকার। এটা আমাকেও বলেন সব সময়। আচ্ছা, পুরনো তো ঘাঁটবো না, তো তো ঠিক আছে, কিন্তু আমি কি আমার বাবার নাম বলবো না? এই তো কথা। আমার জন্ম কোথায় হয়েছিল আমি বলবো না? আমি যে এখন ধরেন মার্কিন নাগরিক হয়েছি, কিন্তু আমি তো বাংলাদেশি আমেরিকান। আই উইল রিমেইন অ্যান্ড ডাই অ্যাজ বাংলাদেশি আমেরিকান, তাই না? এই বাংলাদেশ আমার মানে ইয়ে থেকে তো কখনো যাবে না। হ্যাঁ, গায়ের থেকেও যাবে না, হৃদয় থেকেও যাবে না। তো আর এখন সেই জন্য অতীতের কিছু কিছু জিনিস আমাদেরকে মহিমান্বিত করে। একাত্তর বাংলাদেশকে মহিমান্বিত করেছে। একাত্তর আমাদের পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যে গণতন্ত্রের জন্য ফাইট করে, রাজতন্ত্র না গণতন্ত্রের জন্য ফাইট করে জীবন দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, এবং ভাষাকে আন্তর্জাতিক আহ, কি বলে মর্যাদা দিয়েছে। আমি কি এটা গর্ব করব না? এটার ভিতরে লজ্জার কি আছে? এটাকে বিতর্কিত করে করার ভিতরে কি মহিমা আছে? আমি তো এটা এই জিনিসটাই বুঝতে পারছি না। মানে আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধি আমরা মনে হয় সবগুলি লোপ পেতে শুরু করেছে আর কি। আমার কাছে আমরা এটাকে বলি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা সেই গোষ্ঠীটা, এবং সবচেয়ে বড় কথা যারা আমাদেরকে বলে যে একাত্তর নিয়ে এত ভাবার কি আছে, লেটস মুভ ফরওয়ার্ড, তাদেরকেও আমি বলি যে আমরা যারা এখানে থাকি, লাইক আমেরিকা, কানাডা বা বিভিন্ন দেশে, তো আমাদেরকে কিন্তু সবসময় কেউ কেনেডিয়ান হতে পারেন, কেউ আমেরিকান হতে পারেন যারা বাংলাদেশে থেকে এসছেন, কিন্তু তাদেরকে কিন্তু বলা হয় বাংলাদেশি অরিজিন আমেরিকান, সেটা এনারাও বলেন। সো হুম, হুম। নিজেদের আইডেন্টিটিটাকে ওন করার মধ্যে কি লজ্জা, আমার আপনার মতো আমারও এটা একটা প্রশ্ন, আমি জানি না। সো আমি সেটাতেই পরিপূর্ণতা পাই, দ্য ওয়ে আই অ্যাম, হু আই অ্যাম। সো এইটাকে আপহোল্ড করার মধ্যে যে গৌরবটা থাকে, স্পেশালি আমাদের একাত্তরের মতো একটা এত বড় গৌরবান্বিত ইতিহাস আছে, এটার উপরে তো আর কিছু নেই। হুম, আম, কাকাউস ভাই, আপনি আমাদেরকে অনেক সময় দিলেন, কিন্তু আমার কাছে না অনেক কিছু জানার ছিল, হুম। কিন্তু আজকে তো হলো না। আই হোপ যে আমি আপনার সাথে আরেকবার বসতে পারবো আর কি, যে আরেকটু প্রশাসনিক বিষয়গুলোই যেগুলো বাংলাদেশের মানুষ আসলে জানে না, শুনে শুনে আমরা একটা স্পেকুলেট করি, ওটাকে স্প্রেড করি। আমার কাছে মনে হয় তরুণ প্রজন্মের জানা দরকার, কারণ আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা দরকার, এবং আপনারা যেটা জানেন সেটা আমাদেরকে জানার দরকার। আমি অনেক কিছু জানলাম, আমি জানতাম না যে প্রোগ্রামগুলো শেখ হাসিনা সরকার বা আপনারা মিলে নিয়েছিলেন। অনেক ধন্যবাদ। শেষে এক লাইনে আপনি আমার চ্যানেলের এবং আমার চ্যানেলের দর্শকদের জন্য যদি কিছু বলেন, তাহলে আমরা না, শেষ না, করতে থ্যাংক পারি। ইউ। আপনার সাথে কথা বলার অ্যাকচুয়ালি আমি হয়তোবা মানে সংক্ষিপ্ত আকারে বলার সুযোগ থাকলে অনেক কিছু বলার ছিল, এবং প্রশাসনের এই এরকম অনেক অভিজ্ঞতা আমার শেয়ার করার ইচ্ছা ছিল। আপনি যখন বলেছিলেন যে এরকম করবেন, তো আমি আসলে আমার কাছে অনেক উদাহরণ ছিল যে প্রশাসনিক কি বলে এটা, এই মানে দলীয়করণ নাকি প্রশাসন নিজেকে, এই যে যেমন আমি ব্যক্তি আমার সুবিধার জন্য আমি নিজেকে দলীয় পরিচয় দিয়ে আমার সুবিধা নিয়েছি, সেটাকে রাজনীতিকরণ হিসেবে বিবেচিত করা হচ্ছে। এরকম বহু উদাহরণ আমার কাছে আছে, যেটাতে মানে যেখানে শেখ মানে শেখ হাসিনা বলেন বা ওই যে অন্যান্য রাজনীতিবিদরা কিন্তু এটার বিপক্ষে ছিল, কিন্তু আমরাই সেটাকে নষ্ট করেছি। তো এরকম বহু উদাহরণ ছিল। তারপরও ধরেন আজকে যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি। আপনার সঙ্গে যদি আমি আবার সুযোগ পাই তাহলে বলবো। আর সবশেষে শুধুমাত্র এটাই বলবো যে আপনারা যেটা বলছেন যে হৃদয়ে একাত্তর, হৃদয়ে একাত্তর মুছে ফেলা যাবে না। এটাতে আমাদের অনেকেরই মানে বললাম তো, আমার নিজের রক্তক্ষরণ না হলে আমার পারিবারিকভাবে অনেক রক্তক্ষরণ হয়েছে, সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি না। আবার অ্যাট দ্য সেম টাইম যে কোনো পরিবর্তনকে আমরা এমব্রেস করতে চাই। বাট সেটা যদি আমার মানে আমি যদি আমার পিতাকে অসম্মানিত হতে দেখি, তাহলে আমি যেরকম রাগান্বিত হব বা যে কোনো মানুষ রাগান্বিত হবে। আমরা যারা এই যে এই আমাদের একাত্তরকে আমাদের
জন্ম বলে বিবেচনা করি, বা নতুন ধ্যান ধারণার জন্ম হিসেবে বিবেচনা করি। তো আমাদের মনে রক্তক্ষরণ হয়, কিন্তু আমার ছেলে মেয়েরা কি আমার মতোই হয়েছে? নট নেসেসারিলি। বাট তারা যেরকম এখন আমাকে শ্রদ্ধাভরে পিতা ডাকে, আমরাও ঠিক সেরকম আমাদের পূর্বসূরীদেরকে সেভাবে স্মরণ করতে চাই, ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে চাই। ভবিষ্যৎটা নির্ভর করবে কিন্তু একটা সুন্দর অতীতের উপরে। হ্যাঁ, আপনি যেমন যে কোনো পরিবারে যদি আপনার অশান্তি থাকে, তার ইম্প্যাক্ট এসে ছেলে মেয়েদের উপর পড়ে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কারণ আমিও তো 65-র দিকে আগাচ্ছি, অতএব আমি সিনিয়র সিটিজেন অফিসিয়ালি হয়ে যাব। তা এখন ধরেন সেই জন্য আমি বলছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন মি অর আস। এবং সেই তাদেরকে যদি আমরা ঠিকমতো নারিশ করতে না পারি, তাহলে আমরা সবাই রেখে যাচ্ছি একটা অশান্ত পৃথিবী, অশান্ত বাংলাদেশ। সেটা আমরা চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাকাওয়াজ ভাই। শুধু দর্শক, আমি জানি যে আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কেউ যদি শোনেন, আমি শুধু একটা কথা বলতে চাই যে 2 মিনিটে একটা রিলস দেখে বা একটা আম, কোনো একটা ভিডিও বা অডিও শুনে আমরা যে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে যাই, এটা বোধহয় ঠিক নয়। আপনার সিদ্ধান্ত অবশ্যই আপনি নেবেন, কিন্তু সেটাকে জেনে বুঝে পড়ে খবর নিয়ে খোঁজ নিয়ে একটু পড়াশোনার অভ্যাসটা করে এবং আহ, তারপরে রিসার্চ করে গবেষণা করে তারপরে একটা সিদ্ধান্তে যদি আসেন, তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা আজকে যারা বলছেন 24-এ আমরা এই জুলাই আগস্টের এই পুরা বিষয়টার মধ্যে যুক্ত হয়ে ভুল করেছি, এই ভুলটা কিন্তু আর হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা গুরুজনদের সম্মান করুন এবং আপনার বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য আবারও শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।